আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইডুকাস্ট উইথ নিয়ামুল। আজকে আমরা এসএসসি বায়োলজির অধ্যায় 1-এর একদম 0 টু প্রো হওয়ার চেষ্টা করব। তাহলে আমরা শুরু করে ফেলি। আজকে আমরা যে অধ্যায়টা সম্পর্কে জানবো তা হচ্ছে জীবন পাঠ। তো জীবন পাঠ বলতে মূলত নাম থেকে আমরা বুঝতে পারতেছি জীবন পাঠ বলতে কি বোঝানো হচ্ছে। জীবন পাঠ বলতে বোঝানো হচ্ছে যে জীবনের পাঠ, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি জীবনের পাঠ। তাহলে জীবনের পাঠ বলতে কি বুঝাইতেছি? জীবনের পাঠ বলতে মূলত আমাদের একটা জীবের ক্ষেত্রে যত ধরনের ঘটনা হইতে পারে, একটা জীবের বায়োলজিক্যাল যত ধরনের ঘটনা হইতে পারে তার প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করা হবে, সেগুলো হচ্ছে জীববিজ্ঞানের অংশ বা এই জীবন পাঠের অংশ। এই জীবন পাঠের ক্ষেত্রে প্রথমে যে শব্দটা নিয়ে আলোচনা করতে হবে তা হচ্ছে বায়োলজি। এই বায়োলজি শব্দটা আসছে মূলত দুইটা রুট ওয়ার্ড থেকে, যেখানে আমরা বলতেছি যে হচ্ছে একটা হচ্ছে বায়োস এবং আরেকটা হচ্ছে লোগোস। বায়োস শব্দের অর্থ হচ্ছে জীবন এবং লোগোস শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। তাহলে বায়োলজি বলতে মূলত বোঝানো হচ্ছে যে এটা হইতেছে জীবনের জ্ঞান বা হচ্ছে জীব সম্পর্কিত জ্ঞান। তাহলে এই শব্দ দুইটা কি? এই যে শব্দ দুইটা পাইলাম বায়োস এবং লোগোস, এই দুটো শব্দ হচ্ছে আমাদের গ্রিক শব্দ। তাহলে কি বললাম আমি আরেকবার বলে ফেলি, তা হচ্ছে বায়োলজি শব্দটা আসছে মূলত হচ্ছে বায়োস এবং লোগোস এইরকম দুইটা গ্রিক শব্দ থেকে, যার বায়োসের অর্থ হচ্ছে জীবন এবং লোগোসের শব্দ অর্থ হচ্ছে জ্ঞান। এরপরে আমরা বায়োলজির মূলত শ্রেণী বিভাগটাকে দেখব। তাহলে বায়োলজির যদি শ্রেণী বিভাগটাকে দেখি তাহলে দেখা যাবে যে বায়োলজিকে আমরা দুই ভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে জীবের ভিত্তিতে, জীবের ভিত্তিতে, আর একটা হচ্ছে জ্ঞানের ভিত্তিতে। জীবের ভিত্তিতে আমরা জীবকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, আর একটা হচ্ছে প্রাণী বিজ্ঞান। তাহলে উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান পেয়ে গেলাম। এবং উদ্ভিদ বিজ্ঞানের জনক যে সে তার নাম হচ্ছে থিওফ্রাস্টাস। প্রাণী বিজ্ঞানের যে জনক তার নাম হচ্ছে অ্যারিস্টটল। তো এই যে উদ্ভিদ বিজ্ঞান এর জনক যে থিওফ্রাস্টাস ছিল, এই থিওফ্রাস্টাস হচ্ছে অ্যারিস্টটলের ছাত্র। একে আমরা লিখবো শিষ্য। এবং অ্যারিস্টটল ছিলেন হচ্ছে শিক্ষক বা গুরু। তাহলে যেহেতু থিওফ্রাস্টাস ছিলেন হচ্ছে অ্যারিস্টটলের শিষ্য বা স্টুডেন্ট, সেজন্য জীববিজ্ঞানের জনক যদি আমরা বলি, অর্থাৎ এখানে যে আমরা বলে ফেলি যে সম্পূর্ণ জীববিজ্ঞানের জনককে, জীববিজ্ঞানের জনক হলো অ্যারিস্টটল। আশা করি বুঝাইতে পারছি। থিওফ্রাস্টাসটাকে মূলত, থিওফ্রাস্টাস যিনি বিজ্ঞানী আছেন তাকে মূলত হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হচ্ছে এবং প্রাণী বিজ্ঞানের জনক হচ্ছেন অ্যারিস্টটল। অর্থাৎ জীববিজ্ঞানের জনক অ্যারিস্টটলকেই মূলত ক্রেডিটটা দেওয়া হয়েছে, কারণ অ্যারিস্টটল ছিলেন হচ্ছে শিক্ষক এবং থিওফ্রাস্টাস ছিলেন হচ্ছে শিষ্য। যেহেতু শিষ্য ছিলেন তাই শিক্ষকের সম্মান রক্ষার্থে তিনি কি করেছেন, তিনি হচ্ছে জীববিজ্ঞানের জনক বা এই উপাধিটা পাইছেন। জ্ঞানের ভিত্তিতে জীবজগৎকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান, ভৌত জীববিজ্ঞান, আরেকটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। তো ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞান যেটা থাকলো, জ্ঞানের ভিত্তিতে হচ্ছে ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞান হিসেবে আমরা জীববিজ্ঞানকে দুই ভাগে ভাগ করতে পারি। ভৌত জীববিজ্ঞান বলতে মূলত বোঝানো হচ্ছে জীববিজ্ঞানকে শেখার জন্য, অর্থাৎ মূলত মৌলিক বিষয় যেটাকে বলা হচ্ছে জীববিজ্ঞানের মৌলিক বিষয় নিয়ে
আলোচনা করা হবে যে শাখাগুলোতে, সেগুলো হচ্ছে ভৌত জীববিজ্ঞানের অংশ। এবং যে শাখাগুলোতে এই ভৌত জীববিজ্ঞান থেকে অর্জিত জ্ঞানগুলোকে মানব কল্যাণ বা পৃথিবী কল্যাণের কাজে ব্যবহার করা হবে, সেগুলোকে বলা হইতেছে ফলিত জীববিজ্ঞান। তাহলে আমি লিখে দেই যে মৌলিক বিষয়গুলো, এবং এখানে থাকবে হচ্ছে প্রায়োগিক বিষয়। প্রায়োগিক বিষয়। তাহলে আমি যা লিখলাম আরেকবার বলে ফেলি। জীবের ভিত্তিতে জীববিজ্ঞানকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণীবিজ্ঞান। উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছেন থিওফ্রাস্টাস, যিনি ছিলেন শিষ্য, এবং প্রাণীবিজ্ঞানের জনক হচ্ছেন অ্যারিস্টটল, যিনি ছিলেন শিক্ষক, অর্থাৎ থিওফ্রাস্টাসের শিক্ষক। তাই জীববিজ্ঞানের জনক অ্যারিস্টটলের সম্মানার্থে তাকেই উপাধিটা দেওয়া হয় বা তাকেই সম্মানিত করা হয়। জ্ঞানের ভিত্তিতে আমরা জীববিজ্ঞানকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান আর একটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। ভৌত জীববিজ্ঞান মূলত মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে, যেমন ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা, ভ্রূণবিদ্যা, বংশগতিবিদ্যা, কোষবিদ্যা, টিস্যুবিদ্যা, এরকম হিস্টোলজি, জেনেটিক্স, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে ভৌত জীববিজ্ঞান। অর্থাৎ এই জিনিসগুলোর মাধ্যমে আমরা খুব বেশি একটা অ্যাপ্লাই হবে না, কিন্তু এই জিনিসগুলো শেখা হবে। কিন্তু ফলিত জীববিজ্ঞানের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এই মানে ভৌত জীববিজ্ঞান থেকে অর্জিত জ্ঞানগুলোকে আমরা যখন মানব কল্যাণ বা পৃথিবী কল্যাণের কাজে ব্যবহার করব, তখন কিছু শাখার নতুন সৃষ্টি হয়। এই শাখাগুলো প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে। তাহলে এই যে শাখাগুলো, এগুলোকে আমরা বলবো হচ্ছে ফলিত জীববিজ্ঞান। তাহলে আমরা পেয়ে গেলাম। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে জীববিজ্ঞানের ক্ষেত্রে আমাদের প্রথম অধ্যায়ে শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা আছে। প্রথমত শ্রেণীবিন্যাস নিয়ে একটু আলোচনা করি। শ্রেণীবিন্যাস। শ্রেণী যেটা আছে, শ্রেণী বলতে মূলত বোঝানো হয় দল, এবং বিন্যাস বলতে বোঝানো হচ্ছে সাজানো। তাহলে শ্রেণীবিন্যাসের অর্থ কি হইতে পারে? দল সাজানো। ঠিক যেমন আমরা বলতে পারি যে স্কুলে যেমন তোমরা দেখো ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10, তাহলে কি থাকতেছে? শ্রেণী আলাদা আলাদা থাকতেছে, ম্যাচুরিটির ভিত্তিতে আলাদা আলাদা করা হচ্ছে। আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে যে এরকম আলাদা আলাদা স্কুল থাকতেছে, মানে মোট কথা আলাদা একটা দল হইতেছে। তাহলে এই যে দল হইতেছে, এই দলটাকে সাজানো যেটা, এটাকে আমরা বলবো হচ্ছে শ্রেণীবিন্যাস। তাহলে এর সংজ্ঞাটা কি হইতে পারে আমি বলে দিই, একটু মনোযোগ দিয়ে শুনো। সেটা হইতেছে বিশেষ বৈশিষ্ট্যের ভিত্তিতে জীবজগৎকে আলাদা আলাদা দলে ভাগ করাকে বলা হচ্ছে শ্রেণীবিন্যাস বা জীবের শ্রেণীবিন্যাস। তাহলে বিশেষ বৈশিষ্ট্যগুলো কি কি হইতে পারে? যেমন হচ্ছে মেরুদণ্ডের ভিত্তিতে হইতে পারে মেরুদণ্ডী, অমেরুদণ্ডী। তারপরে হচ্ছে জীবের ধরনের ভিত্তিতে হইতে পারে উদ্ভিদ এবং প্রাণী। তারপরে হচ্ছে পানিতে থাকার ভিত্তিতে বা বাসস্থানের ভিত্তিতে হইতে পারে জলজ, স্থলজ, এরকম অনেকগুলো ভাগ হইতে পারে। অর্থাৎ বিশেষ বৈশিষ্ট্যের ভিত্তিতে জীবজগৎকে ভাগ করাটাই হচ্ছে মূলত জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাস। তো এই শ্রেণীবিন্যাস নিয়ে যে শাখায় আলোচনা করা হয় সেটার নাম হইতেছে শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি। এই ট্যাক্সোনমির জনক হচ্ছেন ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস। তাহলে শ্রেণীবিন্যাস বিদ্যা মূলত ক্যারোলাস লিনিয়াস এটা দিয়ে সর্বপ্রথম কাজ করছেন, এবং এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা শ্রেণীবিন্যাস আমাদের বইয়ে যে কয়েকটা দেওয়া আছে সেগুলোকে আমরা একটা ছকের মাধ্যমে শিখবো, যেটার মাধ্যমে আমরা পুরা জীববিজ্ঞানের অর্থাৎ আমাদের প্রথম অধ্যায়ে যতগুলো শ্রেণীবিন্যাস বলা আছে সবগুলোকে আমরা শিখতে পারবো। আমরা একটা ছক করে নেই আগে। তাহলে একটা ঘর আমরা করে ফেলবো যে বিজ্ঞানীর নাম অনুসারে কত সালে করছেন সেটার ভিত্তিতে একটা সালের ঘর করে ফেলবো। তারপরে ভিত্তি কি কি ছিল সেটার জন্য একটা ঘর করে ফেলবো, এবং আরেকটা করে ফেলবো হচ্ছে শ্রেণীবিন্যাসের জন্য। তাহলে আমরা লিখে ফেলি যে প্রথমত থাকবে হচ্ছে বিজ্ঞানীর নাম,
তারপরে থাকবে সাল, তারপরে থাকবে ভিত্তি অর্থাৎ শ্রেণীবিন্যাসের ভিত্তি, এবং এখানে থাকবে হচ্ছে শ্রেণীবিন্যাস। তাহলে এই যে বিজ্ঞানীর নাম যেটা থাকবে এখানে বলা যেতে পারে প্রথমে কার নাম আসবে, আশা করি তোমরা গেস করে ফেলছো, সেটা হইতেছে ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস। তাহলে ক্যারোলাস লিনিয়াস যিনি আছেন, ক্যারোলাস লিনিয়াস কি করছেন, তার জীবন দশায় অর্থাৎ তার সারা জীবনে তিনি জীববিজ্ঞানকে মূলত দুই ভাগে ভাগ করছেন বা জীব জগৎকে দুই ভাগে ভাগ করছেন। সেটার ভিত্তি হইতেছে কি, জীবের ধরন। জীবের ধরন। তাহলে জীবের ধরনের ভিত্তিতে জীববিজ্ঞানকে মানে জীব জগৎকে দুই ভাগে ভাগ করছেন, একটা হচ্ছে উদ্ভিদ জগৎ, আরেকটা হচ্ছে প্রাণী জগৎ। এরপরে বিজ্ঞানী R.H. হুইটেকার উনিশশো সালে 1969 সালে জীবের কয়েকটা ভিত্তি নিয়ে আলোচনা করছেন। ভিত্তিগুলো হচ্ছে যেমন আমরা বলতে পারি যে ডিএনএ, আরএনএ, ডিএনএ বা আরএনএ, তারপরে হচ্ছে কোষের সংখ্যা, তারপরে হচ্ছে বাসস্থান, তারপরে খাদ্যাভ্যাস। এগুলোর ভিত্তিতে জীবজগৎকে তিনি 5টা ভাগে ভাগ করেন বা 5টা রাজ্যে ভাগ করেন, যেগুলোকে বলা হচ্ছে কিংডম। 1 নম্বর যেটা থাকবে সেটা হচ্ছে মনেরা। এই অধ্যায়ে মূলত আমরা হুইটেকারের যে শ্রেণীবিন্যাসটা সেটাই ডিটেলসে পড়বো। 2 হচ্ছে প্রোটিস্টা, 3 হচ্ছে ফানজাই, 4 হচ্ছে প্লান্টি, 5 হচ্ছে অ্যানিমেলিয়া। তাহলে জীবজগৎকে 5 ভাগে ভাগ করে ফেললো কে, R.H. হুইটেকার জীবজগৎকে 5 ভাগে ভাগ করে ফেললো, সেটা হচ্ছে ডিএনএ, আরএনএ, কোষের সংখ্যা, বাসস্থান, খাদ্যাভ্যাস, এগুলোর ভিত্তিতে টোটাল 5টা রাজ্যে ভাগ করে ফেললো, সেটা হচ্ছে মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। এরপরে আমরা যে শ্রেণীবিন্যাসটা পাবো তা হচ্ছে বিজ্ঞানী মার্গুলিস, তিনি 1974 সালে ইনি করলো কি, নিউক্লিয়াসের গঠনটাকে নিয়ে কাজ করলো। নিউক্লিয়াসের গঠন নিয়ে তিনি মূলত জীবজগৎকে 2টা ভাগে ভাগ করলেন। এই যে 2টা ভাগে ভাগ করলেন সেই ভাগগুলো কি কি, সেই ভাগগুলো আমরা লিখতে পারি। 1 নাম্বার হচ্ছে প্রোক্যারিওটা, এবং 2 নাম্বার যেটা থাকলো সেটা হচ্ছে ইউক্যারিওটা। প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটা। আমরা একটা সাইড নোট দিয়ে নিই, এটা আমরা মুছে ফেলবো, চাইলে তোমরা উঠাই নিতে পারো। সেটা হইতেছে ইউ শব্দের অর্থ বাস্তব বা সত্য, প্রো শব্দের অর্থ আদি, এবং ক্যারিও শব্দের অর্থ হচ্ছে কেন্দ্রিকা বা নিউক্লিয়াস। কেন্দ্রিকা বা নিউক্লিয়াস। তাহলে প্রোক্যারিওটা বলতে কি বুঝাইতেছে, প্রোক্যারিওটা বা আদিকোষী, প্রোক্যারিওটা বা আদিকোষী।
আদি কোষী এবং ইউক্যারিওটা বা প্রকৃত কোষী। জীবজগৎকে তিনি হচ্ছে দুইটা ভাগে ভাগ করলেন, সেটা হচ্ছে কি প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটা। প্রো শব্দের অর্থ আদি, ক্যারিও শব্দের অর্থ কেন্দ্রিকা। অর্থাৎ একটা নিউক্লিয়াস যদি থাকে, আমরা যদি একটা চিত্রের মাধ্যমে দেখি যে একটা কোষ থাকলো, কোষের ভেতরে যদি এরকম নিউক্লিয়াস বলে একটা আলাদা সুগঠিত গঠন থাকে, তখন বলা হচ্ছে প্রকৃত কোষী বা উন্নত নিউক্লিয়াসধারী বা প্রকৃত নিউক্লিয়াস যুক্ত বা বাস্তব নিউক্লিয়াস যুক্ত। তাহলে বাস্তব নিউক্লিয়াস যুক্ত যে কোষটা থাকতেছে তাদেরকে আমরা বলতেছি হচ্ছে প্রকৃত কোষী, এবং এদের নিউক্লিয়াসটাকে আলাদাভাবে একটা গঠন হিসেবে দেখা যায়। কিন্তু এরকমটা যদি না থাকে তাহলে কি হইতে পারে, তাহলে এরকম ছড়ায় ছিটায় জেনেটিক বস্তুরা থাকতে পারে। তখন এই যে জেনেটিক বস্তুটা ছড়ায় ছিটায় থাকলো, আলাদা একটা নিউক্লিয়াস তৈরি করলো না, সেই জন্য তখন এটাকে বলা হচ্ছে প্রোক্যারিওটা বা আদি কোষী। আর যদি আলাদা নিউক্লিয়াস হিসেবে থাকে তখন সেটাকে বলা হচ্ছে প্রকৃত কোষী। তাহলে এখন আশা করি বুঝতে পারছো। কিন্তু একটা জিনিস জাস্ট নোট করে নাও, সেটা হচ্ছে কখনো কখনো একটা গোলাকার ডিএনএ থাকে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। এই যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে গোলাকার ডিএনএটা থাকে এইটাকে বলা হচ্ছে প্লাজমিড। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে বৃত্তাকার ডিএনএটা থাকবে সেটাকে বলা হচ্ছে প্লাজমিড। তাহলে আমরা এটা মুছে ফেলি, সাইড নোট গুলো মুছে ফেলি আমরা। তাহলে এই যে প্রোক্যারিওটা গ্রুপ যেটা থাকলো, এই প্রোক্যারিওটা গ্রুপের মধ্যে তিনি রাখছেন হচ্ছে শুধু মনে রাখে, মানে হুইটেকারের যে 5টা রাজ্য, এই 5টা রাজ্যের মধ্যে শুধুমাত্র মনেরাটাকে রাখছেন হচ্ছে প্রোক্যারিওটার মধ্যে, এবং ইউক্যারিওটা বা প্রকৃত কোষের মধ্যে তিনি রাখছেন হচ্ছে প্রোটিস্টা, তারপরে ফানজাই, তারপরে প্লান্টি এবং অ্যানিমেলিয়া। তাহলে এই যে টোটাল দুইটা ভাগে ভাগ করছে, মানে প্রোক্যারিওটা বা আদিকোষী এবং ইউক্যারিওটা বা প্রকৃত কোষী। এগুলোকে একটা বিশেষ নাম দেওয়া হয়, সুপার কিংডম 1। এগুলোকে বলা হয় SK1 এবং এটা হচ্ছে SK2। সুপার কিংডম 1 এবং সুপার কিংডম 2। তাহলে আমরা মার্গুলিসের শ্রেণীবিন্যাসটাও দেখে ফেললাম। এরপরে আরো একটা শ্রেণীবিন্যাসের কথা আমাদের প্রথম অধ্যায়ে বলা আছে, সেটা হচ্ছে বিজ্ঞানী টমাস কেভলিয়ার স্মিথ। টমাস কেভলিয়ার স্মিথ। টমাস কেভলিয়ার স্মিথ করছেন কি 2004 সালে এই সবগুলোকে নিয়ে তিনি আলোচনা করছেন। অর্থাৎ জীবের ধরন, নিউক্লিয়াসের গঠন, বাসস্থান, খাদ্যের অভ্যাস, তারপরে কোষের সংখ্যা, সবকিছু নিয়ে পর্যালোচনা করছেন, এবং পর্যালোচনা করে উনি পুরো জীবজগৎকে 6টা ভাগে ভাগ করছেন। 6টা ভাগগুলো কি কি? 6টা ভাগগুলো হচ্ছে: 1 মনেরা, 2 হচ্ছে প্রোটিস্টা, প্রোটিস্টা তো হবে না, এটা হবে হচ্ছে ক্রোমিস্টা, ক্রোমিস্টা। তারপরে থাকবে হচ্ছে 3 থাকবে হচ্ছে প্রোটোজোয়া, প্রোটোজোয়া। 4 থাকবে হচ্ছে ফানজাই, 5 থাকবে হচ্ছে, আমি একটু সাইড এখানে লিখে ফেলি, 5 হচ্ছে প্লান্টি, 6 হচ্ছে অ্যানিমেলিয়া। তাহলে এই যে ক্রোমিস্টা যেটা থাকলো, এই ক্রোমিস্টা এইটা মূলত আসছে হচ্ছে প্রোটিস্টা থেকে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো, পুরো জীবজগতের হুইটেকারের যে শ্রেণীবিন্যাসটা সেইটাই ছিল এখানে, বাট মনেরার ক্ষেত্রে দেখা যাইতেছে এই মনেরাটাকে একটা গ্রুপ রাখছে, প্রোটিস্টাকে ভেঙে ফেলছে, ভেঙে ক্রোমিস্টা এবং প্রোটোজোয়া দুইটা গ্রুপ করে ফেলছে। এরপরে ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া 3টা গ্রুপ রাখছে, টোটাল 6টা গ্রুপ। অর্থাৎ টমাস কেভলিয়ার স্মিথ মূলত ভাগ করছেন হচ্ছে এই যে প্রোটিস্টা গ্রুপটাকে। এইভাবে আসলে আমরা করতে পারি। তাহলে আরেকটা কাজ করছেন তিনি, সেটা হইতেছে মনেরা রাজ্যের যে জীবটা আছে এটার নাম দিয়েছেন হচ্ছে ব্যাকটেরিয়া রাজ্য, ব্যাকটেরিয়া রাজ্য।
ঠিক আছে, ব্যাকটেরিয়া রাজ্য। তাহলে এখন একটা ব্যাপার দেখো, যে পুরো জীবজগতের যে শ্রেণীবিন্যাসটা এটা আমরা আরেকবার একটু পড়ে ফেলি। সেটা হইতেছে ক্যারোলাস লিনিয়াস তার জীবন দশায় কোনো নির্দিষ্ট সাল না, জীবের ধরনের ভিত্তিতে জীবজগৎকে দুই ভাগে ভাগ করছেন, একটা হচ্ছে উদ্ভিদ জগৎ আর একটা হচ্ছে প্রাণী জগৎ। এরপরে আরিচ হুইটেকার 1969 সালে জীবের হচ্ছে ডিএনএ, আরএনএ, কোষের সংখ্যা, বাসস্থান, খাদ্যাভ্যাস এগুলোর ভিত্তিতে জীবজগৎকে 5টা ভাগে ভাগ করছেন: মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। এরপরে বিজ্ঞানী মার্গুলিস, যিনি হচ্ছে তোমাদের বইয়ের ভেতরে যতগুলো বিজ্ঞানী আছেন আমার জানা মতে একমাত্র নারী বিজ্ঞানী হচ্ছেন বিজ্ঞানী মার্গুলিস। তিনি 1974 সালে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটা নামে দুটো সুপার কিংডম 1 এবং সুপার কিংডম 2 তৈরি করেন। তো এই প্রোক্যারিওটার মধ্যে তিনি রাখছেন হচ্ছে শুধু মনেরা গ্রুপটাকে, এবং এই যে ইউক্যারিওটা বা প্রকৃতকোষী গ্রুপের মধ্যে তিনি রাখছেন হচ্ছে প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া এটার ভেতরে। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে টমাস কেভলিয়ার স্মিথ। ইনি 2004 সালে এই সবগুলো বৈশিষ্ট্যকে নিয়ে কাজ করছেন এবং এই সবগুলো বৈশিষ্ট্য মিলে পুরো জীবজগৎকে তিনি 6টা ভাগে ভাগ করছেন। এই যে 6টা ভাগে ভাগ করছেন, এই 6টা ভাগ কি কি? সেটা হচ্ছে মনেরা, তারপরে ক্রোমিস্টা, প্রোটোজোয়া। এই ক্রোমিস্টা এবং প্রোটোজোয়াটা ইনি আনছেন হচ্ছে কই থেকে? প্রোটিস্টাকে 2 ভাগে ভাগ করে ফেলছেন এবং মনেরাকে ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে নামকরণ করছেন। এবং বাকি যে 3টা গ্রুপ ছিল ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, এই 3টা গ্রুপকে আলাদা গ্রুপ হিসেবেই তিনি রাখছেন। এই হচ্ছে আমাদের টোটাল মানে অধ্যায় 1-এর ভিতরে যা শ্রেণীবিন্যাস বর্ণনা করা আছে তাই। এবং এই যে শ্রেণীবিন্যাসটা বর্ণনা করা আছে এটা তোমাদের একটা ছকের মাধ্যমে আমি খুব সহজভাবে উপস্থাপন করলাম। তোমরা যারা খাতা নিয়ে পড়তে বসো নাই বা যারা খাতা ছাড়াই ক্লাসটা করতেছো তারা যেন একটা স্ক্রিনশট দিতে পারো, সেজন্য আমি একটু সাইডে চলে যাচ্ছি। আমরা যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে যে আমাদের এই যে শ্রেণীবিন্যাসটা, এই শ্রেণীবিন্যাসটা তোমরা হচ্ছে আশা করি স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের শ্রেণীবিন্যাসের কিছু ধাপ সম্পর্কে পড়বো। এখন শ্রেণীবিন্যাস বলতে মূলত আসলে কোনটা বোঝানো হচ্ছে? শ্রেণীবিন্যাস বলতে মূলত বোঝানো হচ্ছে আমাদের এই যে একটা জীবকে যখন আমরা নির্ধারিত করব তার শ্রেণীবিন্যাসগত অবস্থান, তখন দেখা যাবে যে কয়েকটা ধাপ আমাদেরকে অতিক্রম করতে হবে। যেমন কিংডম, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। তাহলে স্পিসিস থেকে শুরু করে কিংডম পর্যন্ত এই হচ্ছে টোটাল 7টা ধাপ, যে 7টা ধাপের মাধ্যমে আমরা জীব জগৎকে টোটাল হচ্ছে মানে যখন শ্রেণীবিন্যাস করতে যাব একটা নির্দিষ্ট শ্রেণীবিন্যাস একটা নির্দিষ্ট জীবের, তখন দেখা যাবে আমাদের এই ধাপগুলো না অতিক্রম করে যাইতে হবে। কিরকম সেভাবে দেখি আমরা, সেটা হচ্ছে এই যে জীব জগৎ, এই জীবজগৎকে আমরা কয়েকটা কিংডমে ভাগ করতে পারি। যেমন 5টা কিংডম আছে হুইটেকারের শ্রেণীবিন্যাস অনুযায়ী, তাহলে আমরা লিখে ফেলি 5টা কিংডম। তারপরে প্রত্যেকটা কিংডমকে আমরা অনেকগুলা ফাইলামে ভাগ করব। এটা অনেকগুলা ফাইলাম হইতে পারে। প্রত্যেকটা ফাইলামকে আবার কয়েকটা আমরা ক্লাসে ভাগ করব। প্রত্যেকটা ক্লাসকে আবার কয়েকটা অর্ডারে ভাগ করব। প্রত্যেকটা অর্ডারকে কয়েকটা ফ্যামিলিতে ভাগ করা থাকবে, প্রত্যেকটা ফ্যামিলিকে কয়েকটা জেনাসে ভাগ করা থাকবে এবং প্রত্যেকটা জেনাসকে কয়েকটা স্পিসিসে ভাগ করা থাকবে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই যে দেখো একটা প্রথমে আমরা করবো কি পুরো জীবজগৎকে 5টা কিংডমে ভাগ করলাম। তাহলে এখন কথা হচ্ছে কিংডম গুলা হচ্ছে সবচেয়ে বড় একক, এবং কিংডমের মধ্যবর্তী যে জীবগুলা আছে এই জীবগুলাকে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র দলে ভাগ করতে হবে। তখন তাহলে আমরা এটাকে কি পাইলাম? ফাইলাম পাইলাম। প্রত্যেকটা ফাইলামকে আবার কয়েকটা ক্লাস, তারপর প্রত্যেকটা ক্লাসকে কয়েকটা অর্ডার, প্রত্যেকটা অর্ডারকে কয়েকটা ফ্যামিলি, এইভাবে আর কি
স্পিসিস পর্যন্ত যাবে। তো এখন এই যে জীবজগৎকে এতগুলো ভাগে ভাগ করা হইলো, একটা জিনিস চিন্তা করো, সেটা হচ্ছে এই কিংডম, একটা কিংডমকে যদি আমরা সেট ধরি, তাহলে আমাদের বাকি যে ফাইলামগুলো থাকবে এই কিংডমের অন্তর্ভুক্ত, ওই অন্তর্ভুক্ত ফাইলামগুলোকে আমরা উপসেট হিসেবে চিন্তা করতে পারি। অর্থাৎ কিংডম যদি একটা সেট হয়, তাহলে ফাইলাম, ওই কিংডমের অন্তর্ভুক্ত ফাইলামগুলো হবে হচ্ছে উপসেট। আবার একটা ফাইলামকে যদি আমরা সেট ধরি, তাহলে ওই ফাইলামের অন্তর্ভুক্ত যে ক্লাসগুলো থাকবে সেগুলো হবে হচ্ছে এক একটা উপসেট। আবার এক একটা ক্লাস যদি সেট হয়, তাহলে ক্লাসের অন্তর্ভুক্ত অক্সিজেন গুলো হবে এক একটা অক্সিজেন, সরি, অর্ডার এক একটা হবে হচ্ছে উপসেট। এই যে প্রত্যেকটা ধাপকে তার পূর্ববর্তী ধাপের উপসেট হিসেবে চিন্তা করার যে পদ্ধতি বা শ্রেণীবিন্যাসগত যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে নেস্টেড হায়ারার্কি। তাহলে নেস্টেড হায়ারার্কি কি? প্রত্যেকটা ধাপকে তার পূর্ববর্তী সেটের উপসেট হিসেবে চিন্তা করার যে পদ্ধতিটা, এটাকে আমরা বলবো হচ্ছে নেস্টেড হায়ারার্কি। আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা প্রত্যেকটা জগৎকে নিয়ে আসলে আমরা একটু বিস্তারিতভাবে পড়ার চেষ্টা করব। তাহলে এই যে বিস্তারিতভাবে যদি পড়ি, তাহলে প্রথমে আসবে হচ্ছে আমাদের মনেরা। মনেরা, যেটার প্রধান বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে ব্যাকটেরিয়া রাজ্য, ব্যাকটেরিয়া রাজ্য। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে এরা আদিকোষী। তাহলে যে এরা আদিকোষী, তারপরে এদের কি হয়, এদের হচ্ছে যে অন্যান্য উন্নত অঙ্গাণুগুলো, এই অঙ্গাণুগুলো থাকে না, থাকে কি শুধুমাত্র রাইবোজোম, অর্থাৎ শুধু রাইবোজোম থাকে। তাহলে যেহেতু শুধু রাইবোজোম থাকতেছে, কেন রাইবোজোমটাই শুধু থাকতে হবে, এটা আমাদের একটু বোঝা দরকার। দেখো রাইবোজোমটা কেন থাকতেছে, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই অঙ্গাণুগুলো কোনোটাই থাকতেছে না, কিন্তু রাইবোজোম কেন একটা জীবের ক্ষেত্রে আবশ্যিক, আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। দেখো একটা জীবের যতগুলো বায়োলজিক্যাল ইনফরমেশন হইতে পারে, সবগুলাই কিন্তু থাকবে তার ডিএনএ এর মধ্যে। ঠিক আছে, তাহলে এই যে ডিএনএ এর মধ্যে, ডিএনএ এর একটা নির্দিষ্ট অংশ কি করতেছে, তার বৈশিষ্ট্য বহন করতেছে, ওই জীবটার বৈশিষ্ট্য বহন করতেছে। তাহলে এই যে জীবটা, এই জীবের ক্ষেত্রে দেখা যাবে এটা একটা বৈশিষ্ট্য বহন করতেছে, কিন্তু এই ডিএনএ থেকে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটা খুব সহজে আসে না, কারণ কোষ আসলে এই ডিএনএ এর ভাষা যেটা, এটা আসলে বুঝতে পারে না। তো কোষের যে ভাষা, কোষের ভাষা কি, কোষের ভাষা হলো, কোষের ভাষা এটা হলো প্রোটিন। তাহলে কোষের ভাষা হলো প্রোটিন, তার মানে ডিএনএ তে যে তথ্যটা আছে এটা তো জেনেটিক কোড, এটা কিন্তু আসলে বৈশিষ্ট্যতে রূপান্তরিত হবে না। তাহলে কিভাবে করতে হবে, তাহলে এখান থেকে দেখা যাবে, এটাকে আমরা লিখে নিই ডিএনএ। তাহলে এখান থেকে এই তথ্যটা রাইবোজোমের কাছে আসতে হবে। তাহলে রাইবোজোমের কাছে আসলে কি হবে, রাইবোজোমের কাছে আসলে এখান থেকে মূলত প্রোটিন তৈরি করে দেবে। প্রোটিন যখন তৈরি করবে, প্রোটিন তৈরি করার পর সেখান থেকে আসবে হচ্ছে বৈশিষ্ট্য। তার মানে আমি এখানে এই যে কাজটা করবে, এই কাজটা করবে হচ্ছে আরএনএ। তার মানে ডিএনএ তে তথ্য সংরক্ষিত থাকবে, ওই তথ্য সংরক্ষিত থাকার পরে ওই তথ্যটাকে কপি করবে আরএনএ, এবং আরএনএ কপি করার পর সেটা রাইবোজোমকে দেবে, রাইবোজোম এটাকে প্রোটিনে কনভার্ট করে দেবে বা প্রোটিন সিনথেসিস করে দেবে, এবং ওই প্রোটিনটাই মূলত কোষের ভেতরে বৈশিষ্ট্য তৈরি করবে। কারণ এই ডিএনএ এর যে কোডটা, এটা সরাসরি যদি কোষকে দেওয়া হয়, কোষ এটাকে বুঝতেই পারবে না। তার কোষের বোঝার জন্য কি দিতে হবে, কোষের বোঝার জন্য তাকে প্রোটিন দিতে হবে। যদি কোষের বোঝার জন্য তাকে প্রোটিন দেওয়া যায়, তাহলে সেই অনুযায়ী কোষ বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে বা কাজ করতে পারবে। এই জন্য আসলে প্রত্যেকটা জীবের ক্ষেত্রে উন্নত কোনো অঙ্গাণু একদম ম্যান্ডেটরি না হইলেও রাইবোজোমটা প্রত্যেকটা কোষের ক্ষেত্রে ম্যান্ডেটরি। তাই বলা যায় যে তাদের ক্ষেত্রে, আমাদের যে অর্থাৎ যে মনেরার ক্ষেত্রে
কোনো উন্নত অঙ্গাণু না থাকলেও তাদের ক্ষেত্রে কি থাকতেছে, শুধু রাইবোজোমটা থাকতেছে। এরপরে যেটা আছে সেটা হইতেছে আমাদের তাদের গঠনটা কিরকম। তাদের গঠন সাধারণত এককোষী। তাদের গঠন হচ্ছে এককোষী, আমরা লিখে ফেলি আদিকোষী প্লাস এককোষী, আদিকোষী প্লাস এককোষী। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে তাদের গঠন বা তাদের দলবদ্ধ বসবাস আসলে কিরকম। তারা এরকম লম্বা চেইন তৈরি করে। এই যে লম্বা চেইন তৈরি করে, এই লম্বা চেইনটাকে আমরা বলবো হচ্ছে ফিলামেন্ট। এবং এই ফিলামেন্ট যারা তৈরি করতে পারে তাদেরকে বলা হচ্ছে ফিলামেন্টাস। আবার কিছু কলোনিও তৈরি করতে পারে, মানে একটা জায়গায় বিক্ষিপ্ত ভাবে ছড়ায় ছিটায় থাকবে কিন্তু দলবদ্ধ অবস্থান থাকবে। এই যে দলবদ্ধ যে অবস্থানটা থাকবে, এই দলবদ্ধ অবস্থান থেকে আমরা বলতে পারি যে এটাকে হচ্ছে কলোনিয়াল। অর্থাৎ একটা জীবের ক্ষেত্রে ফিলামেন্টাস থাকলেও গঠন থাকতে পারে, মানে দলবদ্ধ অবস্থানের ক্ষেত্রে, আবার কলোনিয়াল গঠনও থাকতে পারে। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে তাদের বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে বলা আছে যে তারা কি করবে, তারা হচ্ছে অ্যামাইটোসিস পদ্ধতিতে অযৌন জনন ঘটাবে, বা হচ্ছে তারা মূলত অযৌন জননের উপরই নির্ভরশীল। কারণ যৌন জননটা হচ্ছে উন্নত জীবের যে বংশবিস্তার তার মাধ্যম। অর্থাৎ যৌন জননের উপর একটা জীব যত নির্ভরশীল সেই জীবটা তত উন্নত। তাহলে কথা হচ্ছে তাদের ক্ষেত্রে কি ঘটবে, অ্যামাইটোসিস প্রক্রিয়ায়, অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বংশবিস্তার। তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে কেউ কেউ সালোক সংশ্লেষণ ঘটাতে পারে। এদের মধ্যে আমাদের উদাহরণ থাকতে পারে, সেটা হচ্ছে আমাদের এই নষ্টক থাকতে পারে, বা এককোষী যে ব্যাকটেরিয়া গুলো থাকতেছে, সকল ব্যাকটেরিয়াই হচ্ছে আমাদের মনের মধ্যে পড়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারছো। তারপরেও আমি হচ্ছে এইগুলা একবার বলে দিই, সেটা হচ্ছে এটাকে ব্যাকটেরিয়া রাজ্য বলা হয়, এটা আদিকোষী প্লাস এরা হচ্ছে এককোষী। এরা হচ্ছে শুধু রাইবোজোম থাকে, অন্য কোনো অঙ্গাণু থাকে না, কারণ তাদেরকে প্রোটিন সংশ্লেষণ করতে হচ্ছে। এরপরে দেখা যাচ্ছে যে তারা অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বংশ বিস্তার করতেছে, কেউ কেউ সালোক সংশ্লেষণ ঘটাতে পারে। রাইবোজোম এখানে কেন প্রয়োজনীয়, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে প্রোটিন সংশ্লেষণের জন্য। আশা করি বুঝতে পারছো। এরপরে যেটা থাকবে সেটা হইতেছে মনেরার পরে আমরা আলোচনা করব হচ্ছে প্রোটিস্টা নিয়ে। তো এই যে প্রোটিস্টা, মনেরার পরে যে প্রোটিস্টা থাকবে, এই প্রোটিস্টার ক্ষেত্রে দেখা যাবে এদের বৈশিষ্ট্যগুলো আসলে কি কি হইতে পারে। এদের বৈশিষ্ট্যগুলো হইতে পারে এরা হচ্ছে প্রকৃতকোষী, তারপরে হচ্ছে এককোষী বা বহুকোষী। ঠিক আছে, এককোষী বা বহুকোষী। এরপরে এরা হচ্ছে ওই যে কলোনিয়াল, একটু আগে বললাম কলোনিয়াল বা ফিলামেন্টাস। এরপরে এদের ক্ষেত্রে একটা জিনিস বুঝাইতে হবে, সেটা হচ্ছে আমাদের কনজুগেশন। ঠিক আছে, এদের যৌন জনন যেটা, অযৌন জনন তো কোষ বিভাজনের মাধ্যমে হইতে পারে, কিন্তু যৌন জনন যেটা থাকবে এটা হবে হচ্ছে কনজুগেশনের মাধ্যমে। এই কনজুগেশন জিনিসটা কি দেখো, ব্যাপারটা হচ্ছে এই প্রোটিস্টা রাজ্যের যে জীবগুলো আছে এরা হইতেছে আইসোগ্যামাস। আইসো মানে হচ্ছে একই, গ্যামাস শব্দের অর্থ হচ্ছে জনন কোষ। তাহলে আইসোগ্যামাস বলতে কি বুঝাইতেছে? আইসোগ্যামাস বলতে বুঝাইতেছে যে তারা একই রকমের জনন কোষ নিয়ে থাকে। সেটা দেখতে কি রকম? সেটা হইতেছে একটা জীব থাকবে,
আরেকটা জীব থাকবে, তাদের জেনেটিক বস্তুও থাকবে আলাদা আলাদা। তাদের জেনেটিক বস্তু আলাদা আলাদা থাকতে পারে, কিন্তু বাহ্যিক গঠন সেম হবে। অর্থাৎ বাইরে থেকে এটা বোঝার কোনো উপায় নাই যে তারা কি পুরুষ নাকি স্ত্রী, এটা বোঝার কোনো উপায় নাই। অর্থাৎ বাহ্যিক গঠন সেম এবং অভ্যন্তরীণ গঠন ভিন্ন, যেটা আমাদের কনজুগেশনের সংজ্ঞায় বলা আছে গাঠনিকভাবে অভিন্ন অর্থাৎ এক, কিন্তু জৈবনিকভাবে ভিন্ন। অর্থাৎ জৈবনিকভাবে ভিন্ন বলতে মূলত ভেতরের যে জৈবিক কার্যক্রম, এই জৈবিক কার্যক্রমগুলো তাদের ক্ষেত্রে আলাদা হবে। তাহলে এখন কথা হইতেছে এই যে এই জীবগুলা তাহলে কে একজন আরেকজনকে যে খুঁজে বের করবে, এটা তাহলে কিভাবে খুঁজে বের করবে? এটা খুঁজে বের করার জন্য তারা কোনো রিস্ক নেবে না, কারণ হইতে পারে অপোজিটে যে পার্টনার সেটা ছেলেও হইতে পারে মেয়েও হইতে পারে। সেই জন্য তারা একটা কি করতেছে, তারা একটা সেফ জোন খুঁজে নিচ্ছে। কিরকম সেফ একটা প্রসেস খুঁজে নিচ্ছে, তারা নালী তৈরি করতেছে একটা, তারা মিলিত হচ্ছে না। আমরা যদি যৌন জননের সাধারণ যে প্রসেসটা বা কমন যে প্রসেসটা সেটা যদি দেখি, যে পুংজনন কোষ এবং স্ত্রী জনন কোষ পরস্পর মিলিত হবে, সেক্ষেত্রে জাইগোট তৈরি করবে এবং জাইগোট থেকে ভ্রূণ তৈরি করবে এবং ভ্রূণ থেকে নতুন জীব তৈরি করবে। কিন্তু কনজুগেশন যেটা থাকবে, কনজুগেশনের ক্ষেত্রে দুটো আলাদা আলাদা জীব থাকবে, যাদের আলাদা আলাদা জেনেটিক বস্তু থাকবে। এই জেনেটিক বস্তুগুলা তারা নালীর মাধ্যমে একটা জায়গায় স্থানান্তর করবে। নালীর মাধ্যমে যখন একটা জায়গায় জেনেটিক বস্তুটা স্থানান্তর করা হয়ে গেল, তখন দেখা যাচ্ছে তাদের কি হচ্ছে, নতুন জীব জন্ম হচ্ছে, মানে যৌন জনন। যৌন জননের প্রধান যে সংজ্ঞাটা সেটা হচ্ছে, যদি ভিন্নধর্মী গ্যামেট বা ভিন্নধর্মী জেনেটিক বস্তু বা বিপরীত লিঙ্গের যে জেনেটিক বস্তু, বিপরীত লিঙ্গের জেনেটিক বস্তুটা যদি একত্রিত হয়ে নতুন জীব সৃষ্টি করে, তাহলে সেটাকে বলা হচ্ছে যৌন জনন। এখানে যেমন মিলিত হওয়ার মাধ্যমে জাইগোট সৃষ্টি করতেছে বা নতুন জীব সৃষ্টি করতেছে, কিন্তু এখানে কিন্তু মিলিত হচ্ছে না। তাহলে কেন মিলিত হচ্ছে না? কারণ তারা বাইরে থেকে আইডেন্টিফাই করতে পারে না যে আসলে অপোজিটে যে পার্টনারটা থাকতেছে সেটা নাকি পুংলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ। তাহলে তারা নালী সৃষ্টির মাধ্যমে জেনেটিক বস্তু আদান প্রদান করতেছে, যেটা কিনা যৌন জননের শর্ত পালন করতেছে। তাহলে সেই জন্য কনজুগেশন যে প্রসেসটা থাকবে, এই প্রসেসটা হচ্ছে এক ধরনের স্পেশালাইজড যৌন জনন আমরা বলতে পারি। তাহলে এই যে এখান থেকে নতুন জীব চলে আসবে অনেকগুলা, তাহলে আমরা এটাকে বলতে পারি যে এই যে স্বাভাবিক যে যৌন জনন, এটা থেকে আমাদের কনজুগেশন প্রসেসটা সম্পূর্ণ আলাদা। তাহলে আমরা কনজুগেশনের সংজ্ঞাটা একটু জেনে ফেলি। সেটা হচ্ছে জৈবনিক ভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক। জৈবনিক ভাবে ভিন্ন মানে কি, ভেতরে কেউ পুরুষ কেউ স্ত্রী, কিন্তু তাদের বাহ্যিক গঠন যেটা সেটা হচ্ছে অভিন্ন বা এক। তাহলে যেহেতু তাদের বাহ্যিক গঠন অভিন্ন বা এক, সেখান থেকে দেখা যাবে তারা কনজুগেশন নালী, এই নালীটাকে বলা হচ্ছে কনজুগেশন নালী। এই কনজুগেশন নালীর মাধ্যমে তারা নতুন জীব সৃষ্টি করবে, যার ফলে বলা হচ্ছে যে তারা যৌন জননের মাধ্যমে নতুন জীব সৃষ্টি করে। যেহেতু এখানে প্রপারলি তারা মিলিত হচ্ছে না, সেই জন্য কিন্তু তাদের ভ্রূণ সৃষ্টি হচ্ছে না। যৌন জননের ক্ষেত্রে কিন্তু এখানে ভ্রূণ সৃষ্টি হয় স্বাভাবিক যৌন জননের ক্ষেত্রে, কিন্তু এই কনজুগেশন বা স্পেশালাইজড যৌন জনন এখানে কিন্তু কোনো ভ্রূণ সৃষ্টি হচ্ছে না। আশা করি বুঝাইতে পারছি। এরপরে যেটা থাকবে আমাদের গ্রুপ, সেটা হইতেছে আমরা ফানজাই নিয়ে আলোচনা করব। ফানজাইয়ের ক্ষেত্রে দেখা যাবে এটাকে বলা যেতে পারে ছত্রাক রাজ্য। তাহলে এই যে ছত্রাক রাজ্য যেটা থাকলো, তার মানে ছত্রাককে আমরা আরেকটা নাম দিতে পারি, ছত্রাককে আমরা আরেকটা নাম দিতে পারি, সেটা হচ্ছে অসবুজ উদ্ভিদ। অসবুজ উদ্ভিদ এটা আসলে কি? কারণ আমরা তো জানি প্রত্যেকটা উদ্ভিদ সবুজ রঙের উপর নির্ভরশীল বা ক্লোরোফিলের উপর নির্ভরশীল। তাহলে এই যে ক্লোরোফিলের উপর নির্ভরশীল, আমরা সব রঙের ছত্রাক পাবো, শুধুমাত্র ছত্রাক পাবো না হচ্ছে সবুজ রঙের। তাহলে যেহেতু সবুজ রঙের ছত্রাক পাওয়া সম্ভব না, তাই আমরা বলতে পারি যে সবুজ রঙের ছত্রাক সম্ভব না। তাহলে এই যে সবুজ রঙের ছত্রাক কেন সম্ভব না? কারণ উদ্ভিদের ক্ষেত্রে যা যা বৈশিষ্ট্য আছে
কম বেশি সব বৈশিষ্ট্যই আমরা ছত্রাকের ক্ষেত্রে পাবো, কিন্তু শুধুমাত্র সালোক সংশ্লেষণ বিষয়ক যে রিলেটেড যে ব্যাপারগুলো, এগুলো শুধু আমরা ছত্রাকের ক্ষেত্রে পাবো না। যেমন আমরা উদ্ভিদের ক্ষেত্রে কোষ প্রাচীর পাচ্ছি, ছত্রাকের ক্ষেত্রেও কিন্তু আমরা কোষ প্রাচীর পাবো। কোষ প্রাচীরটা ভিন্ন পদার্থ দিয়ে গঠিত, এটা হচ্ছে কাইটিন নির্মিত। কাইটিন নির্মিত, তার মানে ছত্রাকের কোষ প্রাচীর যেটা, এটা একটু শক্ত শক্ত লাগবে। কাইটিন এই উপাদানটা কিন্তু আমরা হচ্ছে চিংড়ি মাছের খোলসেও পাই, ঠিক আছে? তাহলে এই যে কাইটিন যেটা থাকতেছে, তারপর আমাদের নখে পাইতেছি আমরা কাইটিন, তাহলে কোষ প্রাচীরটা হচ্ছে মূলত কাইটিন নামক রাসায়নিক পদার্থ দিয়ে গঠিত। ছত্রাকরাজ্যকে আমরা বলতে পারি অসবুজ উদ্ভিদ। এদের গঠনে দেখা যাবে মাইসেলিয়াম নামে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম গঠন থাকবে। আমরা যদি একটা ছত্রাকের ক্ষেত্রে দেখি যে ছত্রাকটা কিভাবে কাজ করে, এই যে ছত্রাকের ক্ষেত্রে দেখা যাবে যে এই ছত্রাকটা মূলত এর এই যে এখানে অনেকগুলো ভাঁজ থাকবে, এর অনেকগুলো ভাঁজ থাকবে এবং ভাঁজগুলোর ভেতরে দেখা যাবে যে অণুবীজ থাকতেছে। কি থাকতেছে? অণুবীজ। তাহলে এখানে যে অণুবীজটা থাকতেছে, এই অণুবীজটা মূলত আমরা বলবো হচ্ছে স্পোর। অণুবীজটাকে আমরা বলবো হচ্ছে স্পোর। এই স্পোরটা অবশ্যই এন হবে বা হ্যাপ্লয়েড হবে। যদি কোথাও এন লেখা থাকে ব্র্যাকেটের মধ্যে, তাহলে বুঝবা সেটা দ্বারা বোঝানো হচ্ছে, এটার নামটা লিখে দিই আগে, এটাকে বলা হচ্ছে হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড, এবং এখান থেকে বোঝানো যায় হচ্ছে হাফ সেট ক্রোমোজোম। হাফ সেট ক্রোমোজোম। এবং 2n যদি থাকে সেটাকে বলা হয় ডিপ্লয়েড। এটাকে বলা হচ্ছে যে ফুল সেট ক্রোমোজোম। তাহলে হাফ সেট ক্রোমোজোম এবং ফুল সেট ক্রোমোজোম। এবং এদের আরেকটা জিনিস বলে দেই, সেটা হইতেছে জাইগোট যেটা থাকবে, এদের জাস্ট এটা মুখস্থ করে রাখতে পারো, যে এদের জাইগোটে মাইটোসিস মিওসিস ঘটে। জাইগোটে মিওসিস ঘটে। অর্থাৎ জাইগোটে মিওসিস ঘটে বলতে এদের দেহকোষ যেগুলো থাকবে, এখান থেকে যখন স্পোর সৃষ্টি করবে দেহকোষ থেকে, ওইটা মূলত এক ধরনের জননের কাজে হেল্প হয়। অর্থাৎ প্রত্যেকটা অণুবীজ যেগুলো বাতাসে পর্যন্ত ভেসে বেড়াইতে পারে, এতটাই সূক্ষ্ম, এই প্রত্যেকটা বীজ থেকে একটা করে ছত্রাক জন্ম নেওয়া সম্ভব। এবং এই যে এই ছত্রাকটা, এই পুরো অংশটাকে মূলত বলা হচ্ছে ফ্রুট বডি। এইগুলাকে বলা হয় ফ্রুট বডি। ফ্রুট বডি। আমরা ছত্রাক অনেক সময় খাই, যেমন হচ্ছে মাশরুম। মাশরুম আমরা যেটা খাই, এটা যে প্রজাতির, সেটা হচ্ছে অ্যাগারিকাস। অ্যাগারিকাস প্রজাতির ছত্রাক হচ্ছে আমরা খাই, ঠিক আছে? অ্যাগারিকাস প্রজাতির ছত্রাকটা আমরা ভক্ষণ করতে পারি, এটা নন টক্সিক। কিন্তু ছত্রাকের ক্ষেত্রে মাথায় রাখবা, সম্ভাবনা থাকে ছত্রাকটা যত বেশি কালারফুল হবে, এটা তত টক্সিক হবে। তো এটা ছত্রাক সবসময় দেখলে যে হাত দিয়ে ধরতে হয়, ব্যাপারটা এরকম না, সাবধানতা অবলম্বন করতে হবে। তাহলে পুরো ব্যাপারগুলো আবার বলে দেই আমি। ফানজাইয়ের ক্ষেত্রে প্রথমত ফানজাইকে আমরা ছত্রাকরাজ্য বলতে পারি, এটাকে আমরা অসবুজ উদ্ভিদ বলতে পারি। মানে এদের ক্ষেত্রে সকল ধরনের প্লাস্টিক থাকতে পারে, কিন্তু কখনোই কোনো ক্লোরোপ্লাস্ট থাকবে না। যেহেতু এদের ক্ষেত্রে কখনোই ক্লোরোপ্লাস্ট থাকবে না, তার মানে অন্যান্য প্লাস্টিক যেগুলা ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট, এটা থাকতে পারে। তাহলে এখন কথা হচ্ছে এদের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? এদের কোষ প্রাচীরটা হচ্ছে কাইটিন দ্বারা গঠিত, এবং কাইটিন দ্বারা গঠিত হওয়ার ফলে এদের বডি স্ট্রাকচারটা ধরে রাখাটা সুবিধা হয়। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে অণুবীজ দ্বারা তারা বংশ বিস্তার করে। অণুবীজটা অবশ্যই এন হবে, মানে হ্যাপ্লয়েড হবে। হ্যাপ্লয়েড বলতে মূলত বোঝানো হয় হাফ সেট ক্রোমোজোম, এবং ডিপ্লয়েড বলতে মূলত বোঝানো হয় ফুল সেট ক্রোমোজোম। এরপরে যেটা থাকতেছে, এদের একটা বিশেষ বৈশিষ্ট্য, এটা জাইগোটে মিওসিস ঘটাইতে পারে, যেটা এক ধরনের এক্সেপশন। সাধারণত জাইগোটে মিওসিস ঘটে না, কিন্তু জাইগোটে মিওসিস ঘটাইতে পারে হচ্ছে আমাদের ছত্রাক, যার ফলে এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এর একটা এক্সেপশন। এটা মনে রাখবে, এটা কোষ বিভাজন অধ্যায় দেওয়া আছে। তাহলে এই পুরা হচ্ছে আমাদের ছত্রাকের যা যা মানে বৈশিষ্ট্য থাকতে পারে সেগুলো আলোচনা করছি। এরপরে আমরা যে গ্রুপটা নিয়ে আলোচনা করব বা যে রাজ্যটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্লান্টিং।
প্লান্টি। প্লান্টি এটাকে আমরা বলতে পারি উদ্ভিদ রাজ্য। তাহলে এই যে উদ্ভিদ রাজ্য যেটা থাকলো, এই উদ্ভিদ রাজ্যের ক্ষেত্রে এরা মাস্ট বি হচ্ছে প্রকৃত কোষী হবে, এরা হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস যুক্ত আর কি কোষ, তারপরে এরা হচ্ছে সালোক সংশ্লেষণ ঘটাইতে পারবে, এরা হচ্ছে কোষ প্রাচীর থাকবে। তাহলে এখন কথা হচ্ছে উদ্ভিদের কোষ প্রাচীরের মূল উপাদান কি? যদি আমরা উদ্ভিদের কোষ প্রাচীরে আসি, তাহলে কোষ প্রাচীরের ক্ষেত্রে মাথায় রাখবা যে এদের কোষ প্রাচীরের মূল উপাদান হচ্ছে সেলুলোজ। সেলুলোজ। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে এদের যে গঠনটা, এদের গঠনটা এই সেলুলোজ যেটা আছে, যেমন কাঠ এক ধরনের সেলুলোজ, উদ্ভিদ থেকে আমরা কাঠ পাইতেছি, তাহলে উদ্ভিদ দেহ সম্পূর্ণটাই সেলুলোজ দ্বারা তৈরি। তাহলে এখন কথা হচ্ছে কোষ প্রাচীর সেলুলোজ থাকবে। এদের ক্ষেত্রে জনন যেটা থাকবে, জননটা হইতে পারে যৌন এবং অযৌন। তারপরে এদের ক্ষেত্রে সকল ধরনের প্লাস্টিড থাকে, সকল প্লাস্টিড থাকে। প্লাস্টিডের টোটাল 3টা ভাগ আছে। এই 3টা ভাগের মধ্যে একটা সবুজ রং ধারণ করে, যেটাকে বলা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। একটা সবুজ এবং সাদা বাদে সব রং ধারণ করে, সেটাকে বলা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। এবং যেটা শুধুমাত্র সাদা রং ধারণ করে বা কোনো বর্ণ পিগমেন্ট ধারণ করে না, সেটাকে বলা হচ্ছে লিউকোপ্লাস্ট। তাহলে এখন এই যে লিউকোপ্লাস্ট, এই লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট সব ধরনের প্লাস্টিডই আমরা উদ্ভিদের ক্ষেত্রে পাবো। তারপরে এদের যৌন জনন এবং অযৌন জনন, 2 ধরনের জননই পাবো। এখন যৌন জনন এবং অযৌন জননের সংজ্ঞাটা একটু বলে দেই। যৌন জনন যেটা থাকবে, যে ধরনের জননে 2টা ভিন্ন ধর্মী বা ভিন্ন লিঙ্গের গ্যামেট একত্রিত হবে এবং একত্রিত হওয়ার পরে দেখা যাবে যে তারা নতুন জীব সৃষ্টি করছে। এই যে ভিন্নধর্মী গ্যামেট নতুন জীব সৃষ্টি করার জন্য মিলিত হইলো, এই প্রসেসটাকে আমরা বলতেছি হচ্ছে যৌন জনন। আর যেখানে এটা প্রয়োজন হয় না, সেটা হচ্ছে অযৌন জনন। যেমন অনেক গাছ আছে যেগুলোর গাছের ডাল লাগাই দিলে সেখান থেকে নতুন গাছ তৈরি হইতেছে, বা পানি পাইলে উপযুক্ত পরিবেশ পাইলে নতুন জীব সৃষ্টি হইতেছে। তাহলে এই যে নতুন জীব সৃষ্টি হইতেছে, এই প্রসেসটাই দেখা যাচ্ছে যে ওই ডাল কেটে লাগাই দিলে নতুন করে নতুন করে কোনো জীবের সৃষ্টি হচ্ছে, কিন্তু গ্যামিটের প্রয়োজন হচ্ছে না, বা ভিন্ন ধর্মী গ্যামিটের মিলনের প্রয়োজন হচ্ছে না। আশা করি বুঝাইতে পারছি। এরপরে আমাদের এদের যে যৌন জনন হবে, যৌন জননের জন্য একটা পুং জনন অঙ্গ লাগবে, পুং জনন অঙ্গ। পুং জনন অঙ্গ যেটা, এই পুং জনন অঙ্গকে বলা হচ্ছে অ্যান্থেরিডিয়াম। অ্যান্থেরিডিয়াম। এবং যেটা স্ত্রী জনন অঙ্গ, সেটাকে বলা হচ্ছে আর্কিগোনিয়াম। একটা হচ্ছে পুং জনন অঙ্গ এবং একটা হচ্ছে স্ত্রী জনন অঙ্গ। এই কথা হচ্ছে পুং জনন কোষ, যদি জনন কোষের ক্ষেত্রে আসি, পুং জনন কোষ, জনন কোষে যদি আসি, তাহলে এইটাকে বলা হবে মাইক্রোস্পোর। মাইক্রোস্পোর। এবং আমাদের স্ত্রী জনন কোষ যেটা থাকবে উদ্ভিদের ক্ষেত্রে, সেটাকে আমরা বলবো হচ্ছে মেগাস্পোর। তাহলে মেগাস্পোর এবং মাইক্রোস্পোর, তার মানে কি, এটা আকারে ছোট হবে এবং এটা আকারে বড় হবে। তাহলে কি অসম থাকতেছে, যেহেতু এরা অসম, এই জন্য এদেরকে বলা হইতেছে অ্যানাইসোগ্যামাস। অ্যানাইসোগ্যামাস। তাহলে অ্যানাইসোগ্যামাস বলতে কি বোঝানো হচ্ছে? অ্যানাই মানে হচ্ছে ভিন্ন, আইসো মানে হচ্ছে একই, এবং অ্যানাইসো মানে হচ্ছে ভিন্ন, এবং গ্যামাস শব্দের অর্থ হচ্ছে জনন কোষ। তাহলে আইসো মানে হচ্ছে একই, অ্যানাইসো মানে হচ্ছে ভিন্ন, গ্যামাস মানে বলতে বোঝানো হচ্ছে যে এটা হচ্ছে জনন কোষ। তাহলে ভিন্ন আকৃতির, একটা থাকবে ছোট, একটা থাকবে বড়, আর্কিগোনিয়ামে থাকবে, অ্যান্থেরিডিয়ামে থাকবে। তাহলে এই যে এই অংশগুলো থাকতেছে, তাহলে কি একটা পার্থক্য বিদ্যমান থাকতেছে। সেই জন্য এদের ক্ষেত্রে বলা যায় যে এদের ক্ষেত্রে যৌন জনন ঘটতেছে, অর্থাৎ মাইক্রোস্পোর এবং মেগাস্পোর
পরিণত হবে এবং তারপর তারা মিলিত হবে, তারপর নতুন জীব সৃষ্টি করবে। সেখান থেকে আমরা বলতে পারি যে এরা যৌন জননের উপর অনেকটা নির্ভরশীল, বাট প্রায় প্রত্যেকের ক্ষেত্রেই অযৌন জনন সম্ভব। এই হচ্ছে আমাদের প্লান্টি রাজ্য। প্লান্টি রাজ্যের একটা ভাগ দেওয়া আছে বা একটা শ্রেণীবিভাগ দেওয়া আছে, সেটা একটু আমরা পড়ার চেষ্টা করি। এটা হইতেছে এই যে শ্রেণীবিভাগ যেটা থাকবে, এই শ্রেণীবিভাগের ক্ষেত্রে আমাদের প্লান্টি রাজ্যে কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ব্রায়োফাইটা, ব্রায়োফাইটা, আর একটা হচ্ছে ট্রাকিওফাইটা, ট্রাকিওফাইটা। ব্রায়োফাইটা যেটা, সেটা বলা হচ্ছে পানি সংবহন তন্ত্রবিহীন, তন্ত্রবিহীন, এবং এটা পানি সংবহন তন্ত্র যুক্ত, পানি সংবহন তন্ত্রবিহীন এবং পানি সংবহন তন্ত্র যুক্ত। তাহলে পানি সংবহন তন্ত্রবিহীন যেটা, তার মানে কি তারা তাদের দেহের ভেতরে পানি পরিবহন করতে পারবে না। তাহলে যেহেতু পরিবহন করার মতো ব্যবস্থা নাই, তার মানে তাদেরকে এমন জায়গায় থাকতে হবে যেখানে পানির সহজলভ্যতা অনেক বেশি, মানে সহজলভ্য, পানি অনেক সহজলভ্য, এরকম জায়গায় থাকতে হবে। মানে স্যাঁতস্যাঁতে জায়গায় থাকতে হবে, বা যেখানে জলের একটা ধারা থাকবে সেখানে থাকতে হবে। এবং তাদের আকার খুব একটা বড় হবে না, কারণ তারা পানিটা তো পরিবহন করতে পারবে না সেই জন্য। তাহলে এটা হচ্ছে মূলত শৈবাল গ্রুপ বলতে পারি। এটার অন্যতম একটা উদাহরণ হইতে পারে শৈবাল, শৈবাল গ্রুপ থাকতে পারে। এবং পানি সংবহন তন্ত্রযুক্ত এক্ষেত্রে থাকতে পারে হচ্ছে আমাদের যত গ্রুপ আছে, যেমন হচ্ছে আমাদের ফার্ন গ্রুপটা থাকতেছে, মানে টেরিডোফাইটা, আমার টেরিডোফাইটা গ্রুপ একটা থাকতেছে, টেরিডোফাইটা। তারপরে হচ্ছে জিমনোস্পার্ম, বা আমরা এটাকে হচ্ছে আবৃতবীজী বলতে, আবৃতবীজী বলতে পারি, আবৃতবীজী। তারপরে নগ্নবীজী, টেরিডোফাইটা, নগ্নবীজী, আবৃতবীজী, এগুলা হচ্ছে আমাদের ট্রাকিওফাইটার হচ্ছে ভাগ বলতে পারি আমরা। কারণ এরা হচ্ছে আকারে বড় হইতে পারে, এরা উন্নত, এরা পানি সংবহন করতে পারে এবং আকারে বড় হইতে পারে। কিন্তু ব্রায়োফাইটা যেটা থাকবে, এরা পানি সংবহন তন্ত্রবিহীন। শৈবাল গ্রুপ এরা সাধারণত স্যাঁতস্যাঁতে জায়গা বা পানির সহজলভ্যতা যেখানে, বা সেখানে যেখানে সবসময় পানি পাওয়া যাবে সেই জায়গাগুলোতে থাকার চেষ্টা করে। এরপরে আমরা যে গ্রুপটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া রাজ্যের ক্ষেত্রে দেখা যাবে যে এরা হচ্ছে প্রথম যে বৈশিষ্ট্যটা থাকতে পারে সেটা হইতেছে এরা পরভোজী। পরভোজী বলতে কি বোঝানো হয়, যে অন্যকে ভোজন করে, অন্যকে দিয়ে ভোজন করে বা অন্যকে খায়। অর্থাৎ খাদ্যের জন্য প্রাণীরা কোনো না কোনো উদ্ভিদ অথবা অন্য কোনো প্রাণীর উপরে নির্ভরশীল। তাহলে এদেরকে বলা হচ্ছে পরভোজী। এদের ক্ষেত্রে কোষ প্রাচীর, কোষ প্রাচীর, তারপরে হচ্ছে কোষ গহ্বর, তারপরে থাকলো হচ্ছে আমাদের প্লাস্টিড থাকে না। তাহলে কোষ প্রাচীর, কোষ গহ্বর, প্লাস্টিড থাকে না। তাহলে এই যে প্লাস্টিড, কোষ গহ্বর এগুলো যদি না থাকে তাহলে কি হবে, তার কোষ প্রাচীর না থাকলে তার ভেতর থেকে একটা গঠন থাকতে হবে। যাদের ভেতরে গঠন থাকে তাদেরকে বলা হচ্ছে মেরুদণ্ডী। যাদের ভেতরে থেকে গঠন ধরে রাখার মতো কোনো স্ট্রাকচার থাকে না তাদেরকে বলা হচ্ছে অমেরুদণ্ডী। যেমন আমাদের হচ্ছে আরশোলা, তারপরে হচ্ছে কেঁচো, তারপর জোক, এদের কোনো কঙ্কাল নাই, এরা হচ্ছে আমাদের কি অমেরুদণ্ডী। তারপর আমরা, তারপর হচ্ছে যত স্তন্যপায়ী প্রাণী আছে, গরু, ছাগল, কুকুর, বিড়াল, তারপরে সাপ, মাছ, এদের ভেতর থেকে একটা করে গঠন থাকতেছে, যে গঠনটা তাদের মানে পুরা শরীরের যে শেপটা এটাকে ধরে রাখতেছে, ভেতরের থেকে একটা কাঠামো থাকতেছে। এই কাঠামোটা যদি থাকে তাহলে বলা হচ্ছে মেরুদণ্ডী, যদি কাঠামো না থাকে তাহলে বলা হচ্ছে অমেরুদণ্ডী।
তাহলে পরভুজি গেল, তারপরে কোষ প্রাচীর, কোষ গহ্বর, প্লাস্টিক থাকে না, এটাও গেল। এরপরে যেটা থাকবে সেটা হইতেছে তারা যৌন জননের উপর প্রধানত নির্ভরশীল এবং তাদের যৌন ভ্রূণীয় অবস্থায় ভ্রূণীয় স্তর দেখা যেতে পারে। এই ভ্রূণীয় স্তর বলতে কি বোঝানো হচ্ছে? এখন একটা জিনিস চিন্তা করো, সেটা হইতেছে আমাদের জন্মটা কিভাবে হয়েছে। পুংগ্যামেট, স্ত্রী গ্যামেট, ডিম্বাণু, শুক্রাণু একত্রিত হয়েছে, হওয়ার পরে নতুন জীব সৃষ্টি হয়েছে কিভাবে? জাইগোটের মাধ্যমে। তাহলে জাইগোটের মাধ্যমে, জাইগোট কি একটা কোষ? তাহলে জাইগোট যেহেতু একটা কোষ, এই একটা কোষের থেকে কোষ বিভাজিত হইতে 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 অনেকগুলা কোষ তৈরি হয়েছে। এখন এগুলা করছে কি আমাদের শরীরের বিভিন্ন স্তর তৈরি করছে। এখন সবগুলা কাজ যখন একটা স্তর থেকে করতে যাবে তখন জিনিসটা সূক্ষ্ম নাও হইতে পারে, কারণ এখানে ত্রুটি হওয়ার সম্ভাবনা বেশি। সেই জন্য আমাদের যখন ভ্রূণীয় স্তর থাকে, আমরা যখন ভ্রূণীয় অবস্থায় থাকি তখন দেখা যায় ভ্রূণীয় স্তর তিনটা ভাগে ভাগ হয়ে যায়। সেটা হচ্ছে আমাদের ভেতরের স্তর, মাঝের স্তর এবং বাইরের স্তর। তাহলে ভেতরের স্তর, মাঝের স্তর এবং বাইরের স্তর। ভেতরের যে স্তরটা থাকবে এটাকে বলা হচ্ছে এন্ডোডার্ম, মাঝেরটাকে বলা হচ্ছে মেসোডার্ম এবং এটাকে বলা হচ্ছে একটোডার্ম। তাহলে এন্ডোডার্ম, তারপর হচ্ছে মেসোডার্ম এবং একটোডার্ম। একটু সাইড নোট দিয়ে নেই, সেটা হইতেছে ডার্ম শব্দের অর্থ হচ্ছে ত্বক, তারপরে এন্ডো, এন্ডো শব্দের অর্থ ভেতরে, মেসো, মেসো মানে হচ্ছে মাঝে, এপি বা একটো, একটো শব্দের অর্থ বাইরে। এ হলো আমাদের মোটামুটি ভাবে অ্যানিমেলিয়ার ক্ষেত্রে আমরা যা যা মানে বইয়ের ইনফরমেশন দেওয়া আছে এগুলো আমরা বুঝে পড়ার চেষ্টা করলাম। এরপরে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হইতেছে দ্বিপদ নামকরণ। বৈজ্ঞানিক নামকরণ। দেখো আমরা যে ধাপগুলো পড়ছিলাম সেটা হচ্ছে কিংডম, ফাইলাম, তারপরে হচ্ছে ক্লাস, অর্ডার, জেনাস, ফ্যামিলি বাদ দিচ্ছে, ফ্যামিলি, জেনাস। তাহলে এই দুইটা নিয়ে মূলত পদ গঠন করা হয়। তার মানে জেনাস এবং স্পিসিস যদি আমরা জানি একটা জীবের, তাহলে ওইখান থেকে আমরা জ্ঞানের মাধ্যমে বাকিগুলাকেও আগের যে মানে ধাপগুলো থাকবে এগুলোকে আমরা বের করে নিয়ে আসতে পারবো। তার মানে এই যে ধাপগুলো থাকবে এই ধাপগুলোর মধ্যে শুধু জেনাস এবং স্পিসিসটাকে ব্যবহার করা হচ্ছে। আমরা লিখে দেই জেনাস এবং স্পিসিস। এটা বাংলা হইতেছে প্রজাতি এবং এটার বাংলা হইতেছে গণ। তাহলে এই যে গণ এবং প্রজাতি দুইটা পদ থাকলো, সেখান থেকে মূলত আসছে হচ্ছে দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণ, এই দ্বিপদ নামকরণ বিষয়ে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস করছেন কি, ইনি তো একটা বই আছে, সে বইটা হচ্ছে স্পেসিস প্ল্যান্টারাম। স্পেসিস প্ল্যান্টারাম এই বইটাতে সর্বপ্রথম একটা জীবের নাম দুইটা একদম ইউনিক বা অনন্য নামের মাধ্যমে প্রকাশ করার কথা বলছেন, যেখানে জীবজগৎকে মানে খুব সুন্দরভাবে গোছানো যায় এবং প্রত্যেকটা জীবকে খুব সহজে আইডেন্টিফাই করা যায়। এই স্পেসিস প্ল্যান্টারাম যে বইটা থাকবে, স্পেসিস প্ল্যান্টারাম বইটাতে ক্যারোলাস লিনিয়াস বলছেন, সেজন্য ক্যারোলাস লিনিয়াস হচ্ছেন শ্রেণীবিন্যাসের জনক। এবং কিন্তু এখন তার ক্যারোলাস লিনিয়াস নাই, তাহলে এখন তাহলে কে দেখভাল করে? এখন দেখভাল করে হচ্ছে ICZN এবং ICBN, ইন্টারন্যাশনাল কোড অফ জিওলজিক্যাল নোমেনক্লেচার এবং ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। অর্থাৎ জিওলজি মানে হচ্ছে কি আমাদের এই যে এটা
প্রাণীর নামকরণ, ICZN প্রাণীর নামকরণটা নির্ধারণ করে বা নিয়ন্ত্রণ করে, এবং ICBN উদ্ভিদ যেটা থাকবে উদ্ভিদের নামকরণটাকে নিয়ন্ত্রণ করে। তাহলে ICZN এবং ICBN এই দুইটা আমাদেরকে মনে রাখতে হবে। এখন এই দ্বিপদ নামকরণ লেখার ক্ষেত্রে আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে মানে নির্দেশনা দেওয়া আছে, প্রত্যেকটা নির্দেশনাই আমাদেরকে খুব ভালোভাবে অনুসরণ করতে হবে। বাট আমি একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হইতেছে আমাদের বৈজ্ঞানিক নাম বা দ্বিপদ নামকরণ আমাদের যে অংশগুলো ভুল হয়, মানে ছাত্রছাত্রীরা যখন লিখবে পরীক্ষার খাতায় যে ভুলগুলো হয়, সেটা হচ্ছে প্রথম সতর্কতা যে এখানে যখন আমরা লিখতে যাব একটা নাম, তখন মুদ্রণের মাধ্যমে লিখতে পারি, আবার হাতে লিখতে পারি। ঠিক আছে, মুদ্রণের মাধ্যমে স্বাভাবিক লেখা হয়তো এইরকম হোমো স্যাপিয়েন্স, মানুষের বৈজ্ঞানিক নাম। হয়তো ইটালিক অক্ষরে লিখলে মুদ্রণের ক্ষেত্রে হোমো স্যাপিয়েন্স, এটা হইতেছে এই যে হোমো স্যাপিয়েন্স যেটা থাকবে, এই হোমো স্যাপিয়েন্স এর ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে কি হচ্ছে, শুধুমাত্র ফার্স্ট লেটারটা কি থাকতেছে, ক্যাপিটাল লেটার থাকতেছে, এবং বাকি যতগুলো লেটার থাকবে সবগুলোই হচ্ছে স্মল লেটার। মুদ্রণের ক্ষেত্রে একটু বাঁকা ভাবে লিখতে হবে, যেটাকে বলা হচ্ছে ইটালিক অক্ষর। ইটালিক অক্ষর। কিন্তু যখন হাতে লিখবা তখন যদি আমরা সহজভাবে লিখি যে হোমো স্যাপিয়েন্স, এবং যদি বাঁকা অক্ষরে লিখি যে এরকম ইটালিক অক্ষরে লিখলাম যে এরকম বাঁকা করে সোপিয়েন্স, তাহলে এই যে হোমো স্যাপিয়েন্স, তাহলে আমাদেরকে সোজা করে লিখলেও কি করতে হবে, হাতে মানে আন্ডারলাইন করতে হবে, গণ এবং প্রজাতির মধ্যে আলাদা আলাদা দাগ দিতে হবে, এবং বাঁকা করে লিখলেও দাগ দিতে হবে। আমরা অনেকে ভুল করে ফেলি যে আসলে বইয়ে তো দেওয়া নাই যে আন্ডারলাইন, কেন আমাকে আন্ডারলাইন করতে হবে? কারণ হচ্ছে কারণ বইটা তো আসছে মুদ্রণের মাধ্যমে, মুদ্রণের ক্ষেত্রে ইটালিক অক্ষরে লিখলেই এনাফ, এখানে আন্ডারলাইন করার কোনো প্রয়োজন নাই। কিন্তু যখন হাতে লেখা হবে মাস্ট বি আন্ডারলাইন করতেই হবে, এক্ষেত্রে কোনো ভুল করা যাবে না। বাকি যে নির্দেশনাগুলো আছে সেগুলো একবার রিডিং করলে আশা করি তোমরা বুঝে ফেলবা। তাহলে এখন কথা হচ্ছে আমাদের এই এক অধ্যায়টাকে আমি চেষ্টা করছি একটা ক্লাসের মাধ্যমে তোমাদেরকে একদম মানে যতটা ডিটেলসে দেওয়া যায় সেটা দিলাম। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে যে এই ভিডিওটার ভেতরে যেটার উত্তর তুমি পাও নাই, সেটা অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দাও। কারণ আমি একা মাথা দিয়ে যে পরিমাণ চিন্তা করতে পারবো, তোমরা সবার মাথা দিয়ে, অনেকগুলো স্টুডেন্ট সবার মাথা দিয়ে অনেক ভালোভাবে আরো অনেক দিক থেকে চিন্তা করতে পারবা। অর্থাৎ তোমাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি একটা নতুন ভিডিওর মাধ্যমে। এবং যদি তোমাদের কোনো বন্ধুর এই অধ্যায়টাতে সমস্যা থেকে থাকে, যে বায়োলজিকে বিশ্বাস করে শুধু ইনফরমেশন নির্ভর, এখানে বোঝার কিছু নাই, তাকে তুমি ভিডিওটা শেয়ার করে দাও এবং জানিয়ে দাও যে আসলে চ্যাপ্টারটা কতটা সহজ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।